এই রইল আমার 2 লাখ টাকার চাল। আমার 3 লাখ টাকার চাল। শো, মনে হচ্ছে আজকে আমার দিনটা খুব ভালো। আমাকে হারানো আজ তোমাদের পক্ষে সম্ভবই নয়। সম্ভব না, তাই না? হ্যাঁ, দাঁড়া দেখাচ্ছি। চলো বাচ্চারা, ভীষণ ক্লান্ত লাগছে, এত লম্বা ড্রাইভ। হেমন্ত, তুমি তো জানো আমরা ভ্যাকেশনে এসেছি, তাহলে কিছুদিন তুমি বিশ্রাম করে নিও। ওকে ওকে বাবা, ঠিক আছে, দরজা তো খোলো, আমি লাগেজগুলো নিয়ে আসছি। হ্যাঁ। এসো। হেমন্ত, হেমন্ত তাড়াতাড়ি এদিকে এসো। এই এই দরজাটা। তুমি ওদের গাড়িতে বসাও, আমি দেখছি। হেমন্ত, সাবধানে প্লিজ। হ্যাঁ। চলো চলো চলো। তিন চারবার আঘাত করেছে ছুরি দিয়ে। লাশ খুব একটা পুরনো নয়, মনে হচ্ছে কাল রাতে খুন হয়েছে এর। জুয়া খেলার সময় মারা গিয়েছে। এই 5টা গ্লাস পড়ে আছে এখানে, আর এই 5টা ভাগে তাস বাটা আছে। মনে হচ্ছে এছাড়া আরো 4 জন ছিল, ওদের মধ্যে কেউ একজন মেরেছে একে। বাইরে থেকেও কেউ আসতে পারে। পুরবী পঙ্কজ, একটু দেখো তো এই জালনা কিংবা দরজা ভাঙা নেই তো? মিস্টার হেমন্ত, এই লোকটা কে? না স্যার, আমি তো এনাকে আগে কখনো দেখিও নি। এই লোকটা আপনার ঘরে মরে পড়ে আছে, আর দেওয়ালের চারিদিকে ওর ছবি লাগানো আছে। এটা কি করে সম্ভব? একজন অচেনা লোক আপনার এই হলিডে হোমে এসে তাস খেলছে, মারা গেছে। হাউ ইট পসিবল? আচ্ছা, এখানে কোনো গার্ড নেই? ছিল স্যার, বহু বছর একজন গার্ড ছিল, কিন্তু ওই মাস চারেক আগে তার মৃত্যু হয়, ব্যাস তারপর থেকে আর কেউ নেই। আমি ভেবেছিলাম যে এবার একজন নতুন গার্ড রাখবো। আমায় বিশ্বাস করুন, আমি একদম সত্যি বলছি। আমি এই ভদ্রলোককে চিনিও না। উনি এখানে কি করছিলেন, ওনার ছবি এখানে কেন টাঙানো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। পঙ্কজ, স্যার স্যার, জোর করে তো কেউ ভেতরে ঢোকেনি। হ্যাঁ, পিছনের দরজায় তালা নেই কোনো, আর তার ছিটকানিটা বাইরে থেকে খোলা যায়। ওখান থেকে এসছে ওরা। আর স্যার, এই লিভিং রুমের যে জানলাটা আছে, এর বাইরে একটা কাটার ঝোপ আছে। ঝোপের মধ্যে এইটা পেলাম স্যার, কাপড়ের টুকরো। মনে হচ্ছে কেউ এর উপরে নজর রাখছিল ওখান থেকে, আর তাড়াহুড়ো করে দৌড়ুতে গিয়ে তখন এই কাপড়ের টুকরোটা ওইখানে আটকে যায়। মৃত ব্যক্তি ছাড়া এখানে আরো 4 জন ছিল, আর একজন লোক বাইরে, সব মিলিয়ে 5 জন। তাহলে এই ক্রাইমের অন্তত 5 জন সাক্ষী আছে। যদি ওই 5 জনের মধ্যে একজনকেও ধরতে পারা যায়,
তাহলে জানা যাবে কাল রাতে এখানে কি হয়েছিল। তিনজন লোক আছে যারা এই খুনটা সম্বন্ধে জানে এবং তারা যে খুন হয়েছে তার ছবি দেখে চিনতে পেরেছেন। কখন আসছে ওরা? একটা সময়। 5 জনের মধ্যে 3 জন প্রথমবারই পাওয়া গেল, নট ব্যাড। আর স্যার, ওনারা নিউজ দেখে নিজেরাই আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। অসাধারণ ব্যাপার। সমাজে যদি বাজে লোক থাকে, ভালো লোকও অনেক আছে স্যার। কিন্তু ওরা কাল রাতে রিপোর্ট লেখালো না কেন? স্যার, স্যার এরা ওই তিনজন, প্রীতম, রণবীর, বিক্রম। প্রীতম, রণবীর আর বিক্রম। তোমরা সবাই জানো ওই খুনটার ব্যাপারে? স্যার। তিনজনের আলাদা করে স্টেটমেন্ট নাও। স্যার, যখন সিডের খুন হয়েছিল তখন আমি ওখানেই ছিলাম। সিড, ওর নাম সিড ছিল? হ্যাঁ স্যার। স্যার, আমি ওদের চিনতামও না। কালকে প্রথমবার ওদের সাথে দেখা হয়েছে, আর কালকেই খুন হয়ে গেল। এক মিনিট। সব কিছু ঠিক মতন বলবে। স্যার, আসলে ওই যে শিওর স্যার। কি হয়েছে স্যার? আপনি বোর হচ্ছেন? ক্লাবে ভালো লাগছে না আপনার? ক্লাব? তুমি এটাকে ক্লাব বলছো? মনে হচ্ছে ক্লাব তুমি দেখোইনি। স্যার, আপনি এখানে নতুন এসেছেন, এই শহরে প্রথমবার এসেছেন? হ্যাঁ, নিউ ইয়র্কে থাকি। একটা কাজের জন্য ইন্ডিয়াতে এসেছি। কাজ শেষ হয়ে গেছে আর শহরে বসে বোর হচ্ছি। আপনার বোর্ডন দূর করার একটা রাস্তা আছে আমার কাছে। রিয়েলি? কি? একটু এক্সপেন্সিভ। সেটা চিন্তা তোমায় করতে হবে না। কি রাস্তা আছে সেটা বলো। ভেবে দেখুন স্যার, লাখ টাকার ব্যাপার, আর রিস্কও আছে। জোকিং? রিস্ক নেওয়া আমার হবি, আর সেটা যদি হয় টাকার, সেটা আমার কাছে অনেক আছে। কাজটা বলো। সুপার দেন। তুমি কি ধরনের জোকিং এর কথা বলছো? এরকম কোনো ব্যাপার নেই স্যার, শুধু জুয়া খেলতে হবে। লাখ টাকার, জিতে গেলে মালামাল আর হেরে গেলে কঙ্কাল। আর এমনিতেও আপনার টাকার তো কোনো চাপ নেই। তাহলে চলুন আমার সাথে, কাম। যাচ্ছ কোথায়? এক ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি? কে ভাই? ওই যে দেখতে পাচ্ছেন, ব্ল্যাক জ্যাকেট, হোয়াইট শার্ট। তাহলে ওই বারটেন্ডার তোমাকে ওর বাড়িতে নিয়ে গিয়েছিল, তারপর কি হয়েছিল? না স্যার, ও সিডের বাড়ি নিয়ে যায়নি। ও সিডের সঙ্গে পরিচয় করায়, তারপর আমরা সিডের বাংলোতে যাই। আর যখন আমরা ওখানে পৌঁছলাম তখন আগে থেকেই দুজন ওখানে ছিল। এই রইল আমার 2 লাখ টাকার চাল। শো দেখা। দারুণ ব্যাপার ভাই। কি খেয়ে বসেছিস? জিতেই চলেছিস। আমাদেরও বলে দে, আমরা একটু টাকা কামাই। ভাই, যদি খেলেই যেতে পারা যেত তাহলে তো কোনো কথাই ছিল না। এগুলো সব কপালের ব্যাপার, আর আজ আমার কপাল ভীষণ ভালো। সেটাই মনে হচ্ছে। তাহলে আরেকটা ডিল হয়ে যাক। হয়ে যাক। এটা কি করে হতে পারে? বললাম না আমার কপাল খুব ভালো। তোর লাক আজকে ভালো না অন্য কিছু? মানে এটাই যে তুই তাসের মধ্যে সেটিং করে রেখেছিস। এ নিশ্চয়ই তাসের মধ্যে কিছু গোলমাল করে রেখেছে। ভাই, এর বাড়ি হয়তো কোনো ক্যামেরাও লাগিয়ে রেখেছে, নাকি তাসে গন্ডগোল করে রেখেছে। ভেবে দেখার ব্যাপার। তোর মনে হচ্ছে আমি চিটিং করছি? অফকোর্স, নাহলে আমাদের মধ্যে কারো হাতে ভালো তাস এলো না কেন? ওর এলো না, আমার এলো না কেন? তুই চিটিং করছিস? চিটার? এই, তুই আমাকে চিটার বলছিস? হ্যাঁ, তোকে চিটার বলছি। ও, হার মেনে নিতে পারছিস না তুই, তাই তো? খোকা, এটা বড়দের গেম, বাচ্চাদের নয়। যদি এখানে জিততে হয় না, তবে কার্ডে জিততে হয়।
তাহলে বেরিয়ে যায় এখান থেকে। মুখ সামলে কথা বল। কি করছিস কি তুই মুখ সামলে কথা বল, এটা আমার বাড়ি, বুঝলি? বেরিয়ে যায় এখান থেকে। কি করছিস কি ভাই? আরে ওকে তাড়া কেউ এখান থেকে। তার মানে হরিশ ওখান থেকে চুপ করে বেরিয়ে গেল। হ্যাঁ স্যার, প্রথমে আমারও মনে হচ্ছিল যে ও চলে গেছে, কিন্তু ও কিচেনে গেছিল। কিচেনে? হ্যাঁ স্যার, কিচেনে। যখন ও কিচেন থেকে বেরোলো তখন ওর হাতে তুই আবার এসেছিস এখানে? তোকে বলেছি না এখানে আসবি না? বেরো এখান থেকে। কি হলো কি? এই তুই আবার হাত দিচ্ছিস গায়ে? আরে ভাই, আরে কি করলি কি তুই? আরে মেরে দিল ওকে। এটা এটা কি করলে? মেরে দিলে? আমি অ্যাম্বুলেন্সকে কল করছি, তোরা এখানে থাক। আরে মরে গেছো। পুলিশকে ফোন কর, না হলে আমরা সবাই ফেসে যাবো। পুলিশকে ফোন করলে আমরা বেঁচে যাব? জুয়া খেলছিলাম আমরা, বেআইনি এই জুয়া খেলা। হ্যাঁ, জুয়া খেলেছি, কাউকে মারিনি তো এক আমরা। বেশি চালাকি করিস না। পুলিশ যদি আসে না, আমি একা ফাঁসবো না, সবাই মিলে ফাঁসবো। সেভ একটা কাজ করতে পারি, তোরা এখান থেকে যা, আমি কাজটা খতম করে আসছি। তোমরা কত টাকা হেরেছিলে? স্যার 30 লাখ। আমার প্রায় 50 লাখ মতন। স্যার 35 লাখ। এক মিনিট রণবীর, তুমি বলেছিলে যে সিড ওই সময় সাদা শার্ট পরেছিল। ইয়ে স্যার, উনি সাদা শার্টই পরেছিল। আর বিক্রম, তুমি বলেছিলে যে ও হলুদ শার্ট পরেছিল। হ্যাঁ স্যার, ও হলুদ শার্টই পরেছিল। ও সাদা বা হলুদ রঙের শার্ট পরেছিল না, একটু ব্লুইশ কালার ছিল শার্টটার, আমার ভালো মনে আছে। কিভাবে সেটা হয়? আমরা যখন লাশটাকে পেয়েছিলাম তখন ও হোয়াইট কালারের শার্ট পরেছিল, আর রণবীরও তো এই একই কথা বলছে। এটা কিভাবে সম্ভব? একই সময়ে আলাদা আলাদা ড্রেসে কিভাবে খুন হয়? স্যার, যখন মার্ডার হলো তখন এটা কেউ ছিলই না ওখানে। ছিল না মানে? মানে এটাই যে আমার ভালো মতো মনে আছে, এটা 6 মাস আগের ঘটনা। এরা ছিল না ওখানে। না স্যার, এটা পুরো 1 বছর আগের কথা। কি সব বলছে স্যার এরা? খুন তো কাল রাতে হয়েছে, তাই না? এক্স্যাক্টলি, খুনটা গতকাল রাতেই হয়েছিল। আর সেই সময় উনি সাদা রঙের শার্টই পরেছিলেন। এক মিনিট। এসব তোমরা কি বলছো? কাল রাত, 6 মাস, 1 বছর আগে? হ্যাঁ স্যার। আই হোপ তোমরা একটা লোকের মার্ডারের কথা বলছো যা কাল রাতে হয়েছিল, তাই তো? আর তোমরা বলছো এই দুইজন ছিল না মার্ডারের সময়? স্যার, এরা দুজন ওখানে ছিল না। আমি যে মার্ডারের কথা বলছি সেটা 6 মাস আগে হয়েছে। স্যার, খুনটা কাল রাতেই হয়েছিল। আর সেই সময় যারা ছিল সেই দুজন অন্য কেউ ছিল, ওরা তখন ওখানে ছিল না। হ্যাঁ স্যার, ওরা ঠিক বলছে, আমিও চিনি না এদেরকে। তোমরা তিনজনের সিডের কথাই বলছো তো? আর মার্ডার হওয়ার আগে ও তোমাদের সঙ্গে চেরিস ক্লাবে দেখা করেছিল তো? আর তারপরে ও তোমাকে হেমন্ত বিলায় নিয়ে গেছে। না স্যার, ও আমাকে সংকল্প ম্যানশনে নিয়ে গেছিল। আর সেটা ওই কীর্তি হিলসে, হ্যাঁ কীর্তি হিলসে ছিল। না স্যার, ও আমাকে ইয়াশ হাউসে নিয়ে গেছিল, যেটা কার্টিস রোডে রয়েছে। একটাই লোক 3 বার 3 জায়গায় 3 রকম আলাদা আলাদা জামা কাপড় পরে কি করে মরতে পারে? হ্যাঁ, সালুকে বলো। আচ্ছা, ঠিক আছে, ওকে। অজিত, সালুকে কোনো সূত্র খুঁজে পেয়েছে। তোমরা যাও, সালুকের সঙ্গে দেখা করো, আর ততক্ষণে আমি এদেরকে একটু জিজ্ঞাসাবাদ করি। হ্যাঁ, এসো ভাই এসো, দেখো আমি কি পেয়েছি। আরেকটা কথা বলতে হবে, এই কেসটা বড় অদ্ভুত। হ্যাঁ ডক্টর সালুকে, কেসটা তো খুবই অদ্ভুত, আর যেগুলো আমরা জানতে পেরেছি ওগুলো। আরে না ভাই, ওইটাও তো অদ্ভুত নয়, আমি যেটা তোমাদের বলতে যাচ্ছি সেটা অদ্ভুত। হ্যাঁ, কি হলো? তুমি এদিক ওদিক কি দেখছো? কিছু না। ঠিক তো? না, আমি আপনার কথাই শুনছি। কি বলছেন স্যার? ও আচ্ছা, হ্যাঁ, তো আমি কি বলছি? ও হ্যাঁ, অদ্ভুত। দেখো, আমি এর রক্তের সঙ্গে সঙ্গে রক্তের মতো আর একটা জিনিস পেয়েছি। রক্তের মতো? স্যার আপনার সন্দেহ একদম ঠিক ছিল, এটা ডাই ছিল। আরে সারিকা, তুমি এসে গেছো? মানে আমি বলতে চাইছি, কি বলছো তুমি? লাল ডাই? কি করে? আরে বাহ, কনসেন্ট্রেশন ফিরে পেয়েছো তুমি? আরে আমার কনসেন্ট্রেশন কোথায় গিয়েছিল? তোমরা সব সময় না আমার পিছনেই পড়ে থাকো। ও আচ্ছা। আমি সিডের বডি থেকে এই প্লাস্টিক ব্যাগটা পেয়েছি। এই ব্যাগ ওর শার্টের ঠিক নিচে ওর বডির সাথে টেপ দিয়ে আটকানো ছিল। আর এই ব্যাগটাতেই একদম রক্তের মতো ডাই রাখা হয়েছিল। এটা তো ঠিক ওই রকমই যেটা ফিল্মের শুটিং এ ইউজ করা হয়। বা হয়তো নাটকে। নাটক? হ্যাঁ, নাটকে। যতদূর আমরা জানতে পেরেছি তাতে এটা পরিষ্কার যে সিড একজন ঠক ছিল। সিডা তার সঙ্গীরা মিলে জুয়া আর মার্ডারের নাটক করে লোকেদের ঠকাতো। তার মানে এসবের মধ্যে ওই বারটেন্ডারও যুক্ত ছিল?
ও জেনে বুঝে বড় লোকদের ফাঁসিয়ে এখানে এই কার্ড পার্টিতে পাঠাতো আর তারপরে এই মার্ডারের নাটক। তো এই জন্য রণবীর, বিক্রম আর প্রীতম আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা সময় এর মার্ডার দেখেছে। আর ওরা এসব অনেক আগে থেকেই করছে, কিন্তু কাল রাত ওদের নাটক বাস্তবে পরিণত হয়। প্রতিবারই একটা নতুন বাংলো, নতুন লোক ঠকানোর জন্য। আর বাকি সব সেম, একই খেলা, একই ঝগড়া, আর সেই একই সিটের মার্ডারের নাটক। লোকেদের কাছ থেকে টাকা নিয়ে পুলিশ কেসের নামে লোকেদের ভয় দেখিয়ে বের করে দেওয়া, সব কিছু সেম টু সেম। প্ল্যান তো খুব ভালো ছিল, কিন্তু কালকে হঠাৎ মার্ডার কি করে হয়ে গেল? কারণ কালকে রাতে একটা গন্ডগোল হয়েছে। মানে? 1 মিনিট। স্যার, আর এই হচ্ছে ছুরি। এই ছুরিটাও সেই রকমই নকল যেমনই রক্তটা। যদি এটাকে কারোর শরীরে মারা যায় তখন এটা শরীরের ভেতরে যায় না, এটা ছুরির ভেতরেই চলে যায়। এই দেখো। কিন্তু ডক্টর, এটা যদি নকল চাকু হয় তাহলে এই নকল চাকু দিয়ে সিট মারা গেল কি করে? কালকে রাতে একটা ভুল হয়েছিল। এখানে একটা পেঁচ আছে, এই দেখো। যদি এই পেঁচটাকে ঘুরিয়ে দেওয়া যায় তখন এই ফলাটা আটকে যায়, ভেতরে ঢুকতে পারে না। তারপর এই ছুরিটা দিয়ে কেউ যদি আঘাত করে শরীরের ভেতরে ঢুকে যায়। কেউ ইচ্ছে করে এই ছুরিটাকে এরকম বানিয়েছে যাতে সিড মরে যায়। এরকম তো সেই লোকটাই করতে পারে যে এই খেলার ব্যাপারে সব কিছু জানতো। এটা বোধহয় সে যে লিভিং রুমের ব্যালকনিতে ছিল, যার কাপড়ের টুকরো আমরা পেয়েছিলাম। আর দ্বিতীয়ত, আমাদের খুনির কাছে সে পৌঁছবে যে বাকি লোকেদের কার্ড পার্টি পর্যন্ত পৌঁছেছে। ওই বারটেন্ডার দিনেশ। এক্সকিউজ মি? আই এম সরি স্যার, এখনো ক্লাব ওপেন হতে বেশ কিছুটা সময় বাকি আছে। সরি স্যার। আমরা একটা কেসের ব্যাপারে এখানে এসেছি, আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ বলুন স্যার, আমি কি করতে পারি আপনার জন্য? স্টাফেদের সঙ্গে কিছু কথা আছে। স্টাফেরা এখানে আছে? এখন সবাই তো এখানে নেই, কিছু লোক আছে যারা লকার রুমে ইউনিফর্ম চেঞ্জ করছে। আপনাদের একজন বারটেন্ডার দিনেশ, সে কোথায়? ম্যাম, কাল থেকে ও কাজে আসেনি, জানি না না বলে কোথায় গেছে। আচ্ছা স্যার, ব্যাপারটা কি? ও কিছু ঘটিয়েছে নাকি? করেছে কি করেনি সেটা পরে আপনি জানতে পারবেন। আপাতত আপনি ওর অ্যাড্রেস দিন আমাদের। স্যার, ও এখানে যে অ্যাড্রেস দিয়েছিল সেটা ভুল অ্যাড্রেস। অ্যাকচুয়ালি ও যখন উধাও হয়ে গিয়েছিল এখানে অ্যাড্রেস বুক থেকে ওর সব ডিটেলস বার করেছিলাম আমি, কিন্তু তারপর দেখলাম যে অ্যাড্রেসটা ভুল। আপনি চাইলে আমি আপনাকে অ্যাড্রেসটা দিতে পারি, কিন্তু আমার মনে হয় না আপনি ওকে ওখানে খুঁজে পাবেন। আপনি যখন কাউকে কাজে রাখেন তখন তাদের ডিটেলস নিয়ে রাখেন না? আপনি কি জানেন আপনার এই বারকে সামনে রেখে ও লোককে ঠকাতো? হোয়াট? আর আমরা এখন ওকে একটা খুনের ব্যাপারে খুঁজছি। মার্ডার? আই এম সরি ম্যাম, আমি সত্যিই জানতাম না। সেই জন্যই আগে থেকে ভালো করে খোঁজ নিতে হয়। রুলসগুলো আপনার ভালো করে ফলো করা উচিত ছিল। আগে থেকে এগুলো করলে আজকে এরকম প্রবলেম হতো না। আই এম সরি স্যার। আচ্ছা, এই দিনের সম্পর্কে আর কি বলতে পারো? কিছু জানো ওর সম্পর্কে? না স্যার, তেমন বিশেষ কিছু নয়, কারণ ও খুব কম কথা বলতো, বেশিরভাগ চুপ করেই থাকতো। সেই জন্য ওর বন্ধু কম ছিল, শুধু এক মেয়ে ছাড়া, মানসী। ও এখানে ওয়েট্রেসের কাজ করে। ওদের মধ্যে ভালো ভাব ছিল, যদিও ওরা দুজনে কোনোদিন এটা প্রকাশ করেনি, কিন্তু আমার মনে হয় যে ওদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তো আপনি মানসীকে জিজ্ঞেস করেননি কি ছিল ওদের মধ্যে? জিজ্ঞেস করেছিলাম ওকে, কিন্তু ও নিজেও জানে না। কোনো ব্যাপার না, মানুষকে একবার ডাকুন তো। ঠিক আছে স্যার। স্যার, মানসী। মানসী, দিনেশ তোমার বন্ধু ছিল? ছিল মানে? ও ঠিক আছে তো? দেখো, একটা খুন হয়েছে, আমরা সন্দেহ করছি দিনেশ ওটাতে ইনভলভ আছে। আমরা ওকে খুঁজছি। তুমি জানো কোথায় আছে ও? আমি নিজেই অনেক টেনশনে আছি, ওর ফোনও লাগছে না। আর ও এখানে যে অ্যাড্রেসটা দিয়েছিল সেটাও নকল। আর আপনারা বলছেন যে ও কোনো মার্ডারের সাথে যুক্ত? আচ্ছা, আপনি তো ওকে খুব ভালো করেই জানতেন না? হ্যাঁ স্যার, আমরা একে অপরকে ভালোবাসতাম আর আমরা বিয়েও করতে চলেছিলাম। সেই জন্য ও
কিছু টাকা জোগাড় করতে চাইছিল। আচ্ছা, ও এই টাকাটা ক্লাবের চাকরি থেকে জমাচ্ছিল নাকি অন্য কোনো সাইড বিজনেস ছিল ওর? চাকরি ছাড়া ও শেয়ার বিজনেসে ওর টাকা লাগিয়েছিল। আর আমাকে বলতো যে ও অনেক টাকা রোজগার করছে, আমাকে দামি দামি গিফট দিত আর দামি দামি রেস্টুরেন্টও নিয়ে যেত। তো ও তোমায় ওর ঠকানোর বিজনেসের ব্যাপারে কিছুই বলেনি? ওর কোনো ছবি আছে তোমার কাছে? হ্যাঁ আছে। স্যার, এই দীনেশ তো নিরুদ্দেশ, কিন্তু ওর ছবি আমরা পেয়েছি। এটাকে আমরা স্যার এই দীনেশ তো নিরুদ্দেশ, কিন্তু ওর ছবি আমরা পেয়েছি। এটাকে আমরা সার্কুলেট করে দিচ্ছি। হ্যাঁ, করাও অভিজিৎ, করাও। তিনজনের স্কেচ তো করা হচ্ছে। একটা কথা তো পরিষ্কার যে চারজন সবাই একসঙ্গে কোনো গর্তে লুকিয়ে বসে আছে। হ্যাঁ স্যার। স্যার, এরা ঠক কিন্তু খুনি নয়। ভুল করে এদের হাতে খুন হয়ে গেছেন। 100% এরা ভয় পেয়েই কোথাও লুকিয়ে রয়েছে। ব্যাস, এই ভয়টাকেই আমাদের কাজে লাগাতে হবে। এমন ভাবে ভয় দেখাতে হবে যে ওরা নিশ্চয়ই কোনো ভুল করে থাকবে আর আমরা খাপ করে ধরে ফেলবো। স্যার। স্যার, হ্যাঁ, স্কেচ তৈরি। ওকে স্যার, হ্যাঁ, এই তিনজনই জুয়ারি, আর যে ছুরি মেরেছে সে হলো হরিশ। একটা কাজ করো, এই তিনটে স্কেচই আর ওই বারটেন্ডারের ছবি প্রতিটা পুলিশ স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, লজে সব জায়গায় পাঠিয়ে দাও। আর সমস্ত নিউজ চ্যানেলেও পাঠিয়ে দাও। আর ওদেরকে জানিয়ে দাও যে 24 ঘন্টা যেন এদের ছবি দেখানো হয়। প্রত্যেকটা বাড়িতে এদের ফটো দেখাতে হবে। তারপরে দেখবো কতদিন লুকিয়ে থাকে আমাদের হাত থেকে। এই 4টে ফটো খুব ভালো করে দেখুন। এই 4জন এই হত্যাকাণ্ডে জড়িত। এদের ব্যাপারে কোনো রকম সূত্র বা কোনো রকম খবর পেলে সিআইডি কে এই নাম্বারে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন। এরা খুবই ভয়ানক। এরা সবাই ইন্ডাস্ট্রিয়ালিস্ট হেমন্ত কুমারের ফার্ম হাউসে নিজেরই এক বন্ধুকে খুন করে পালিয়ে গেছে। পুলিশরা অনেকক্ষণ ইনভেস্টিগেশন করার পরেও সেখান থেকে কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিআইডি এদের সবাইকে খুঁজছে। এই হলো এদের ফটো। ভাই শোন না, ম্যাচটা চালু কর না, ম্যাচ হচ্ছে। এরা সবাই ইন্ডাস্ট্রিয়ালিস্ট হেমন্ত কুমারের ফার্ম হাউসে নিজেরই এক বন্ধুকে খুন করে পালিয়ে গেছে। সিআইডি এদের সবাইকে খুঁজছে। এই হলো এদের ফটো। দেখলি তুই, এরা তো সবকিছু জেনে ফেলেছে। ভাই ছবি টবি সব দেখাচ্ছে, সমস্ত ডিটেলস দেখাচ্ছে। বাজেভাবে ফেসে যাবো ভাই এসবে। হাসবো তো বটেই। আমি তোদের আগেই বলেছিলাম যে চল পালিয়ে যাই, কিন্তু তোরা তো শুনলেই না। এবার পুলিশ আসবে, সব জায়গায় খোঁজ করবে, আর তখন আরে এখনো অনেক সময় আছে। চল পালাই, এই ব্যাগ তোলা, সবাই মিলে পালাই, চল। স্যার, সিট তো আমার খুব ভালো বন্ধু ছিল, আমার পার্টনার ছিল, সবকিছু ঠিকঠাক চলছিল। এতদিন ধরে কোনো গোলমাল হয়নি। ওই রাতে কি যে হলো, আমি তো অন্যান্য বারের মতোই নকল ছুরিই মেরেছিলাম, কিন্তু মানে জানি না কিভাবে মরলো, আমি জানি না। এও জানে না। ওসব নাটক বন্ধ করো আর সত্যি করে বলো। বলো স্যার, আমরা ধনী আর এনআরআই লোকদের বোকা বানিয়ে ঠকাতাম, আর দিনেশ ওই জেডিস ক্লাব থেকে এই ধরনের বোকাদের সিডের কাছে আনতো। তারপর আমরা সেই বড় লোক এনআরআই লোকগুলোকে কোনো খালি নির্জন বাংলোয় নিয়ে যেতাম, যেটা আমরা প্রথম থেকেই সিডের বাংলোর মতো সাজিয়ে রাখতাম। হ্যাঁ স্যার, আমার একটা বিজনেসও আছে স্যার, রিয়েল এস্টেটের বিজনেস। তাই স্যার এই কাজের জন্য এরকমই খালি শুনশান বাংলোর খোঁজ করতাম আমি স্যার, আর তারপর অ্যাভেলেবেল করাতাম এই কাজের জন্য স্যার। স্যার প্রথমে আমরা মুরগিকে জিততে দিই, আর তারপর যখন সে ভরসা পেয়ে যায় তখন সিট জেতা শুরু করে দেয়। এই সব কিছুর প্ল্যান থাকতো স্যার, সিট জিততেই থাকতো, আর ওরা আমার মধ্যে ঝগড়া শুরু হতো, আর আমি রেগে গিয়ে ওকে খুন করে দিতাম, মানে মিথ্যে করেই। এসব দেখে ধনী এনআরআই লোক ঘাবড়ে যেত আর ওদের টাকা পয়সা ফেলে পালিয়ে যেত। উঠে পর, নাটক শেষ, চলে গেছে ও। ঠিক গেছে তো রে? হ্যাঁ গেছে। উফ, আরে লেগে যাবে পাগল।
তারপর আমরা ওই টাকাগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিতাম। ওই রাতেও সব এরকমই হয়েছিল। আমি ওকে ছুরি মেরেছিলাম আর তারপর পুলিশকে ফোন করা যাক আর সবকিছু ডিটেলে বলে আমি দেওয়া যাক। পুলিশের চক্করে পড়তে চাই না। আমার পাসপোর্ট, ইউএসএ সিটিজেনশিপ সবকিছুই চলে যাবে। না 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 না, আমি যাচ্ছি। আরে ঘুমিয়ে পড়লি নাকি সিট? আরে ওঠ ভাই, অনেক হয়েছে, আর ওভার অ্যাক্টিং করতে হবে না। সিট সেট সেট। আরে এই তো সত্যি মরে গেছে। আরে ছুরিটা সত্যি সত্যি লেগে গেল নাকি ওর? আরে কি বাজে কথা বলছিস কি তুই? আরে সেট ওঠ না। সিট ওঠ না। আরে ছুরিটা কি করে? তুই ছুরিটা ইউজ করার আগে চেক করিসনি নাকি? আরে প্রথমবার করছি নাকি? শুটিংয়ের ছুরি এটা, একটাই তো ছুরি আছে না। কিন্তু এই খুন কি করে হতে পারে? আমাদের পুলিশকে জানাতে হবে। পুলিশকে যদি জানাই তো আমরা সবাই ফেসে যাব। তাহলে কি করব? তোর খেলাটা ভেস্তে গেছে ভাই। কি? এই এই এটা দেখ, এই দেখ ফটো আছে। আরে আমি এই ফটোগুলো এখনই পাঠাচ্ছি পুলিশের কাছে অ্যাড্রেস সহ। ওরা এক্ষুনি ওখানে এসে পড়বে। তোর খুব শখ হয়েছিল না খেলার? এবার দেখি পুলিশের সাথে কেমন লুকোচুরি খেলিস। তুমি বলছো যে তোমরা ওখানে টাকা ফেলে পালিয়ে গিয়েছিলে? হ্যাঁ স্যার, পুরো 90 লাখ টাকা ছিল স্যার। আমরা সব ফেলে পালিয়েছিলাম। কিন্তু আমরা তো ওখানে কোনো টাকা পাইনি। আমি কিছু জানি না ম্যাম, ওই টাকাটা কোথায় গেছে, ওই নকল ছুরিটাই বা আসল কি করে হয়ে গেল, সিডের খুন কি করে হয়ে গেল, আমি কিচ্ছু জানি না ম্যাম। কেউ তোমাদের জালে তোমাদেরই ফাঁসি দিয়েছে, বুঝেছো? দেখো, এমন কেউ আছে যে তোমাদের এই খেলার ব্যাপারে সবকিছুই জানতো। ওই ছুরিটা নিয়ে কোনো গন্ডগোল করেছিল আর তাতেই সিট মারা যায়। আর ওই দিনেশ, ও কোথায়? সিড মারা যাওয়ার পর আমি দিনেশকে ফোন করেছিলাম। আমার কথা শুনে ও খুব ঘাবড়ে গেছিল। বলল কি যে ওই শহর ছেড়ে চলে যাবে। দিনেশ তো তখন থেকেই উধাও। তাহলে কি পুরো প্ল্যানটা আবার দিনেশ করেনি তো? ওখানে রণবীরকে পাঠায় আর হরিশের ছুরিটাই চেঞ্জ করে দেয়, আর তারপরে দিনেশ ব্যালকনিতে লুকিয়ে পড়ে। আর ওখান থেকে দিনেশ ফটো তুলেছে স্যার, আর হরিশকে পাঠিয়েছে। আর তারপর বলেছে যে পুলিশ আসছে, তাই এরা সব ভয় পালিয়ে গেছে। 90 লক্ষ টাকা ছেড়ে পালিয়ে গেছে। তার মানে দিনেশ আমাদের সাথে বেইমানি করেছে। বাহ, সবাইকে ঠকায় যে লোক, যখন তাদের সাথে এরকম হলো খারাপ লাগছে। হ্যাঁ বলো সালুকে। ফ্যান্টাস্টিক, ঠিক আছে। সালুকে বললো যে প্রমাণ পাওয়া গেছে, যে জিনিস দুটো আমরা দিনেশের কথায় আমরা পাঠিয়েছি। ওর ইউনিফর্ম আর জিম ব্যাগ। হ্যাঁ দা, যে কাপড়ের টুকরো আমরা ব্যালকনি থেকে পাই, ওই টুকরোর সঙ্গে এই দিনেশের ইউনিফর্মের কাপড় ম্যাচ করছে। স্যার, তার মানে খুনি দিনেশ? এসিপি স্যার, হ্যালো। কি জিটি রোড? ঠিক আছে স্যার, ওকে ওকে। জিটি রোডে যেতে হবে। দিনেশকে জিটি রোডের বাজারে দেখা গেছে। ভাই, এই লোকটাকে দেখেছো এখানে? আচ্ছা এই যে দাদা, একে দেখেছেন? হ্যাঁ দেখেছি তো। কোথায়? ওই তো ওখানে দাঁড়িয়ে রয়েছে। আগে? হ্যাঁ আগে। থ্যাঙ্কস থ্যাঙ্কস, চলো। মা, বাবা, আমায় ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমাদের মান সম্মান ডুবিয়ে দিয়েছি। কিন্তু একটা সত্যি কথা, আমি খুনি নই। আমি কাউকে খুন করিনি। আমি শুধু একটু টাকা ইনকাম করতে চেয়েছিলাম। কিন্তু আমি জানতাম আজ নয়তো কাল পুলিশ আমাকে ধরেই নেবে। এটা হওয়ারই ছিল।
ক্ষমা করে দাও। এই বদনাম নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। স্যার আমরা সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি, ওকে দেখে ওখানে ডিপ্রেসড মনে হচ্ছিল। স্যার মনে তো হচ্ছে না কেউ ওকে ফোর্স করেছিল, ও নিজের ইচ্ছেতেই মারা গিয়েছে। সুইসাইড নোট পড়ে তো মনে হচ্ছে স্যার ও এই কাজের ব্যাপারে খুব লজ্জিত ছিল। ও এ ব্যাপারে জড়িত তো ছিল, কিন্তু সিটকেও মারেনি। স্যার দিনেশ নয় তো আর কে হতে পারে? এদের এইসব খেলার ব্যাপারে আর তো কেউ জানতোই না। এরকম ব্যাপার নয় তো যে এরা যাদেরকে ঠকিয়েছিল ওদের মধ্যে কেউ এদের থেকে প্রতিশোধ নিচ্ছে? হতে পারে। একটা কাজ করি, আমরা বোর্ডের ওপর পুরো সাসপেক্টদের নাম লিখি, ওদের ফটোগুলো ওই সাসপেক্ট মানে ওই এনআরআই যাকে হরিশ আর তার দুই বন্ধু মিলে ঠকিয়েছে স্যার এই হলো সেই সমস্ত লোকগুলো যারা এই কেসের সঙ্গে জড়িত। অভিজিৎ, খোঁজ নিতে হবে খুনের সময় এরা কোথায় ছিল। পুরো ইনফরমেশনটা আমরা এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে পেয়ে যাব। স্যার এই ফটোগ্রাফে যে 8 জন লোক আছে সেই সময় তারা ইন্ডিয়াতে ছিলই না। ইনফ্যাক্ট বেশিরভাগ লোকই এই ঘটনার পরে ইন্ডিয়াতে ফেরেইনি। শুধু এই 4 জন ছাড়া এই 3 জন সাক্ষী, বিক্রম, রণবীর, প্রীতম আর মিস্টার রানা। স্যার এক্ষুনি আমি মিস্টার রানার বাড়িতে ফোন করেছিলাম, ওনার ওয়াইফ ধরেছিলেন। বললেন যে 3 বছর আগে উনি মারা গেছেন, আর 3 বছর আগে এরা ওনাকে ঠকিয়েছিল। উনি এই গিল্ট ফেলেই ভুগতেন যে ওনার সামনে কেউ খুন হয়ে গেছিল আর উনি কিচ্ছু করতে পারেননি, যার জন্য উনি নেশার কবলে পড়েন। আর তাহলে বাকি থাকলো 3 জন সাসপেক্ট, প্রীতম, রণবীর আর বিক্রম। প্রীতম আর বিক্রম এরা তো দেশের মধ্যেই ছিল, কিন্তু এই শহরে ছিল না। এবার এই রণবীরই শুধু বাকি থাকলো। রণবীর তো নিজেই ওখানে ছিল, ওই ফটোতেও ছবি আছে। হ্যাঁ স্যার, ও একই সাথে ব্যালকনি আর হল তাতে থাকতে পারে না, এটা অন্য কেউই হবে। তাহলে কে হতে পারে এই খুনি? পঙ্কজ, মিস্টার রানা 3 বছর আগে মারা গেছেন, ওনার পুরো ডিটেলসটা আমার চাই। স্যার এটা কোনো একজন লোকের কাজ নয়, অন্য কেউ আছে যে ওর সঙ্গে কাজটা করেছে। আমার তো মনে হচ্ছে যে খুনি আমাদের চোখের সামনেই আছে, শুধু আমরাই ওকে দেখতে পাচ্ছি না। ইয়েস, খুনি তো আমাদের সামনেই ঘুরছে। কি কথা বলেছো ফ্রেডি, সুপার। আমি স্যার? হ্যাঁ তুমি। খুনি সত্যিই আমাদের চোখের সামনে ঘুরছে, কিন্তু আমরা ওকে দেখতে পাচ্ছি না। কিন্তু এখন আমি বুঝতে পেরে গেছি। হোটেলে যাই। হোটেল? হ্যাঁ হোটেল। থিওরি হিসেবে ওর হোটেলেই থাকার কথা। একবার যদি জানতে পারি যে খুনি ওই, তাহলে ওর সঙ্গী আর জুয়োর টাকা সব পেয়ে যাবো। তাহলে চলুন স্যার, তাড়াতাড়ি যাওয়া যাক আর ওকে ধরে ফেলি গিয়ে। ধরবে না ওকে, ওর ওপর নজর রাখতে হবে। আর হ্যাঁ, যদি বেশি চালাকি করে তাহলে ছাড়বো না ওকে। এক্সকিউজ মি। হ্যাঁ স্যার। আমি আপনার ফোন থেকে একটা ফোন করতে চাই। করুন স্যার। ওয়েল, আমার একটু প্রাইভেট কথা ছিল আর কি। এছাড়া কি আপনার কাছে অন্য কোনো ফোন আছে? স্যার ওইটাই চলে যান, ওটা থেকে কথা বলে নিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শোনো ভাই। হ্যাঁ স্যার। আমরা সিআইডি থেকে আসছি, আমরা এই লোকটাকে ফলো করছি। এই লোকটা যে কথা বলছে ওটা আমাদের শুনতে হবে যে কি কথা বলছে। স্যার ওই ফোনটা এই ফোনটার সাথে কানেক্টেড। আমার মনে হচ্ছে সিআইডি কিছুই জানতে পারেনি। প্ল্যানটা সাকসেসফুল। আমাদের প্ল্যানটা খারাপ করার শুধু একটাই লোক ছিল, আর সেই ছিল দিনেশ। আরও সেটার উপযুক্ত শাস্তি পেয়ে গেছে। সো দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ইউ ডোন্ট ওয়ারি। আমি যদি কিছু জানতে পারি তোমাকে জানাবো। আই লাভ ইউ টু। এই
আমি আপনাদেরকে কিচ্ছু বলতে পারবো না, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। তুই কিছু বলিস আর না বলিস, তুই ফোনে যা কথা বলছিলি না ওটা আমরা সবাই শুনে নিয়েছি, বুঝলি? শুধু এটা বল, টাকা কোথায়? হ্যাঁ, দেখো, মুখ বন্ধ করে কেন নিজের জীবনের সর্বনাশ ডেকে আনছো? তোমার মঙ্গল এতেই, চুপচাপ যা জানো সব বলে দাও। টাকাটা ওর কাছে রয়েছে। একটু দেখ তো মা, কে বেল বাজাচ্ছে? হ্যাঁ মা। হাই, চিনতে পেরেছো? স্যার, মানসী। অ্যাকচুয়ালি আমরা আপনার বাড়ির তল্লাশি নিতে চাই। সার্চ ওয়ারেন্ট। কি ব্যাপার, আপনারা কারা? সিআইডি, আমাদের কাছে আপনার বাড়ির তল্লাশির অর্ডার আছে। কিন্তু আমরা কি করেছি? আপনারা এখানে কেন এসেছেন? খুব তাড়াতাড়ি জানতে পারবে। চেক করো। দয়া স্যার। চলো। এই নোটগুলোতে রক্ত লেগে রয়েছে। ডিএনএ টেস্ট করলেই জানতে পেরে যাব যে এই রক্তটা সিডের, তাই না? এবার বলো, কিছু জিজ্ঞেস করবে? এখন এ জিজ্ঞাসা করবে না, আমরা জিজ্ঞাসা করব ব্যুরোতে। কিন্তু আপনারা আমাকে কেন সন্দেহ করলেন? শেষবার আমাদের মনে হয়েছিল যে দিনেশ খুনি, কিন্তু ও সুইসাইড করে প্রমাণ করে দিয়েছে যে ও খুনি নয়। মানুষ, এটা কি চেনো? এটা তোমার ইউনিফর্মের কাপড়ের টুকরো। এটার কারণে আমরা তোমাকে সন্দেহ করছি, বুঝেছো? আর তারপর আমরা এইটা খোঁজ লাগালাম যে তুমি এরকম কাজ করলে কেন। আপনি জানতেন যে আমি এসব কেন করেছি? মিস্টার রানা, আপনার বাবা ছিল, রাইট? হ্যাঁ, উনি আমার বাবা ছিলেন, আর ওনার প্রাণ সিট আর ওনার সঙ্গীতের জন্য গেছে। উনি ওই ঘটনাটা কিছুতেই ভুলতে পারেননি, আর উনি একজন ডায়াবেটিসের রোগী ছিলেন। তারপরে উনি প্রচুর ড্রিঙ্ক করতে শুরু করে দিয়েছিলেন। উনি কি জানতেন এগুলো যা হচ্ছে সেগুলো সবই নাটক? না, উনি কিছুই জানতেন না। যদি এটা জানতেন তাহলে নিজের প্রাণ নিতেন না। উনি তো এই সব কিছুকে সত্যি মনে করতেন। ইউএসএ তে ছিলাম আমি, যখন মা আমাকে কল করলো। বাবার অবস্থা খুব খারাপ ছিল। যখন আমি ইন্ডিয়া আসলাম তখন উনি আমাকে বললেন যে আমাকে ওনার কোনো অসম্পূর্ণ কাজ পূর্ণ করতে হবে আর ওনার অপরাধীদের শাস্তি দিতে হবে। তারপরে আমিও বাবাকে প্রমিস করেছিলাম যে আমি ওনার অসম্পূর্ণ কাজ শেষ করব। তারপরে উনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। তারপরে তুমি কি করলে? তারপরে আমি খোঁজ করা শুরু করি, কিন্তু ওই সময় এরকম কোনো কেস রেজিস্টারই হয়নি। কিন্তু পরে আমার মনে পড়েছিল, বাবা বলেছিল যে এই জেডিস ক্লাবে দিনেশ ওনাকে সিডের সাথে দেখা করিয়েছিল। তো এইভাবে তোমার সঙ্গে দিনেশের দেখা হয়? হ্যাঁ, তারপরে আমি ওখানে ওয়েটারে চাকরি করা শুরু করি। দিনেশকে নিজের বন্ধু বানাই আর ধীরে ধীরে ওর কাছে আসতে থাকি। তারপরে পুরো বিষয়টাই আমি বুঝতে পেরেছিলাম যে কিভাবে ওরা আমার বাবাকে বোকা বানিয়ে আমার বাবার থেকে টাকা নিয়েছিল। কিন্তু আইনের কাছে সাহায্য চাওয়ার বদলে তুমি আইন নিজেই হাতে নিয়ে নিলে। বেইমানির বদলে বেইমানি। দিনেশের সঙ্গে তুমি ভালোবাসার নাটক করেছিলে। হ্যাঁ, আমি নাটক করেছি। ওদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি এটা করেছিলাম। আর এতে তোমার সাহায্য করেছে তোমার প্রেমিক, তোমার আসল বয়ফ্রেন্ড। হ্যাঁ, আমরা দুজনে মিলে প্ল্যান করেছিলাম। রণবীর ওই রাতে জেনে বুঝে বোকা হয়েছিল। আর ওই ছুরি
ছুরিটাকে খারাপ করেছিল। যদি এই পেঁচটাকে ঘুরিয়ে দেওয়া যায় তখন এই ফলাটা আটকে যায়। ওই ছুরিটাকে আমি খারাপ করেছিলাম আর ব্যালকনি থেকে লুকিয়ে ফটো আমিই নিয়েছিলাম। তারপরে আমি ওই ফটো হরিশকে পাঠিয়েছিলাম আর ওদেরকে ওখান থেকে তাড়িয়ে দিলাম আর আমি টাকাগুলো নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমি আমার বাবাকে দেওয়া প্রমিস পূরণ করেছি। ওই টাকাটা আমার বাবার ছিল, আমি ওনার প্রতি ন্যায় করেছি। ভুল। ওই ন্যায় বিচার করা তোমার কাজ নয়, সেটা করবে আদালত। তুমি আইন নিজের হাতে নিয়েছিলে আর একটা খুব মস্ত বড় অপরাধ করেছো। আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে, তোমাদের দুজনকে কঠোর শাস্তি দেবে।